হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আস্থা এডুকেয়ার। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের প্রথম অধ্যায়ে যে আছে উপমন্যু কথা, সে উপমন্যু কথা গল্পটি বিষয়বস্তু ধরে ধরে তোমাদের সাথে আলোচনা করে দেব। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, কোনো জায়গায় স্কিপ করে যাবে না। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাবে। প্রথমেই তোমাদের জানতে হবে এই উপমন্যু কথা নেওয়া হয়েছে কোথা থেকে। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের মহাভারতের 18টা পর্ব আছে। সেই 18টা পর্বের মধ্যে যে প্রথম পর্ব আদি পর্ব, সেই আদি পর্বের পৌষ পর্বাধ্যায় নামক তৃতীয় অধ্যায় থেকে এই উপমন্যু কথা আখ্যানটি নেওয়া হয়েছে। আনুমানিক খ্রিস্টপূর্ব 700 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 350 অব্দের মধ্যে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাব ঘটে। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের সম্পর্কে তোমাদের একটু বলে দিই। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস হচ্ছেন মহাভারতের রচয়িতা। ঋষি পরাশর এবং মাতা সত্যবতীর যমুনা নদীর মধ্যে মিলনের ফলে তাদের পুত্র সন্তান মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের জন্ম হয়। যমুনা নদীরই কোনো একটা দ্বীপে জন্ম হয়েছিল বলে তার নাম রাখা হয় দ্বৈপায়ন, এবং তার গায়ের রং খুব কালো ছিল, সেই জন্য তাকে কালো অর্থাৎ কৃষ্ণ বলা হতো, তাই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। এই বেদব্যাস বলা হয় কারণ তিনি বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন। আমাদের যে বেদ আছে সে বেদকে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসই 4 ভাগে ভাগ করেছিলেন। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের আরও কয়েকটি নাম আছে। তিনি ঋষি পরাশরের পুত্র ছিলেন বলে তাকে পরাশর রাম বলেও ডাকা হয়। তিনি হিমালয়ে তুষারাচ্ছন্ন যে বদ্রিকা আশ্রম, সেখানে বসে এই মহাভারত রচনা করেছিলেন, তাই তাকে বদ্রায়ণ ব্যাসও বলা হয়। এই জায়গাগুলো তোমরা খুব ভালো করে পড়বে এবং খুব মনে রাখার চেষ্টা করবে, পরীক্ষায় কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে চলো এবার উপমন্যু কথার যে মূল বিষয়বস্তু গল্পের, সেই বিষয়বস্তুটি জেনে নেওয়া যাক। উপমন্যু কথা, এখানে উপমন্যু কথা কেন নামকরণ করা হয়েছে? এই গল্পে আমরা দেখতে পাবো 3 জন মুখ্য চরিত্রকে। ঋষি আয়তধৌম্য অর্থাৎ গুরু আয়তধৌম্য, তার শিষ্য উপমন্যু এবং দেব চিকিৎসক অশ্বিনী কুমারদ্বয়। এই গল্পের কেন্দ্রীয় চরিত্রই হচ্ছে উপমন্যু। এখানে আমরা উপমন্যুর গল্পই শুনবো, তাই এই গল্পের নাম দেওয়া হয়েছে উপমন্যু কথা। কথা অর্থাৎ কাহিনী। গল্পে গুরু যিনি আছেন ঋষি আয়তধৌম্য, সেই ঋষি আয়তধৌম্যের 3 জন শিষ্য, আরুণি, উপমন্যু এবং বেদ। আগেকার দিনে পাঠশালায় পড়াশোনা হতো, তোমরা সবাই জানো। এখনকার শিক্ষা ব্যবস্থা তো সম্পূর্ণ আলাদা। এখন যেমন আমরা বাড়িতে বসে পড়াশোনা করতে পারি, আগেকার শিক্ষা ব্যবস্থা কিন্তু পাঠশালায় গিয়ে গুরুর কাছে শিক্ষা নিতে হতো। গুরু যা বলতো সেগুলিই শুনে চলতে হতো। তো সেরকমই একটি গুরুগৃহে ঋষি আয়তধৌম্য অর্থাৎ গুরু আয়তধৌম্যের 3 জন শিষ্য ছিল, আরুণি, উপমন্যু এবং বেদ। এখানে যে উপমন্যুর কথা বলা হয়েছে সেই উপমন্যুর গল্পই আমি তোমাদের বলবো। তখনকার দিনে পাঠশালায় গুরু সব শিষ্যকে কিছু না কিছু দায়িত্ব দিত কাজের। সেরকমই এই গল্পে যে উপমন্যু আছে সেই উপমন্যুকে দায়িত্ব দিয়েছিল গোচারণের অর্থাৎ গরু চড়ানোর। তো সেই গরু দিয়ে যখন পাঠশালায় ফিরত উপমন্যু, তখন উপমন্যুকে বেশ মোটাসোটা অবস্থায় গুরু দেখত। এটা দেখে গুরু জানতে চায় যে সে কি আহার ভক্ষণ করে। এর প্রত্যুত্তরে উপমন্যু জানায় যে সে ভিক্ষান্ন গ্রহণ করে, এরপর গুরুকে অর্পণ করে দ্বিতীয়বার আবার ভিক্ষান্ন গ্রহণ করে, আর তৃতীয়বারে গোদুগ্ধ পান করে, আর শেষে বাছুরের দুগ্ধপানের সময় যে উদ্গীর্ণ ফেন অর্থাৎ মুখ থেকে যে ফেনা বের হয় সেই ফেন সে পান করে। এসব শোনার পর গুরু আয়তধৌম্য ঠিক করে যে তার ক্ষুধা তৃপ্তির ইচ্ছা যাতে প্রবল হয়ে না ওঠে, সে বিষয়ে লক্ষ্য রেখে সে দ্বিতীয়বার যে ভিক্ষান্ন গ্রহণ করত সেটায় বাধা দেওয়ার জন্য তিনি জানায় যে এতে ভিক্ষার্থীজীবীর জীবিকা অর্জনে ব্যাঘাত ঘটতে পারে। তৃতীয়বার গোদুগ্ধ পানকালে জানায় যে এতে গোবৎসের আহারের হ্রাস ঘটবে। তারপর যখন যে বাছুর যে দুগ্ধপানের সময় তার মুখ থেকে যে ফেন উদ্গীরণ হতো সেটা যে পান করতো, এতে জানায় যে এতে বাছুরদের আহারে ব্যাঘাত হয়।
এইসব বলে ঋষি আয়ুর্ধৌম উপমন্যুর অন্ন সংস্থানের ওপর বাধা আরোপ করতে থাকেন। এভাবে চলতে চলতে ক্ষুধায় কাতর হয়ে উপমন্যু জঙ্গলের মধ্যে তিক্ত খাড় কষায় যে আকন্দ পাতা হয়, সে আকন্দ পাতা সে খেয়ে নেয়। এর ফলে উপমন্যু দৃষ্টিশক্তিহীন হয়ে কূপের মধ্যে পড়ে যায়। শিষ্যকে ফিরে আসতে না দেখে গুরু চারিদিকে খুঁজতে লাগেন। এরপর অস্থির হয়ে সমস্ত বাকি যে শিষ্যরা ছিল তাদেরকে নিয়ে জঙ্গলে খুঁজতে যায়। এরপর সেখানে গিয়ে উপমন্যুকে খুঁজতে খুঁজতে দেখে যে কূপের মধ্যে উপমন্যু পড়ে আছে। এরপর সমস্ত ঘটনা উপমন্যুর কাছে শুনে গুরু জানায় যে এই থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি অশ্বিনী কুমার দ্বয়ে স্তব পাঠ করো, এর ফলে তুমি তোমার দৃষ্টিশক্তি ফিরে পাবে। সেহেতু উপমন্যু অশ্বিনী কুমার দ্বয়ে স্তব পাঠ করতে থাকে। এরপর অশ্বিনী কুমার দ্বয় তাকে দেখা দেয় এবং তাকে একটি পিষ্টক খেতে দেয়। পিষ্টক অর্থাৎ পিঠে। কিন্তু উপমন্যু বলে যে আমি গুরুকে নিবেদন না করে এই পিষ্টক খেতে পারবো না। তারপর অশ্বিনী কুমার দ্বয় তাকে জানায় যে পূর্বেই তোমার গুরু আমাদেরকে স্তবে সন্তুষ্ট করেছেন এবং আমরাও খুশি হয়ে তাকে পিষ্টক দিয়েছিলাম, কিন্তু তিনি তা গুরুকে নিবেদন না করেই খেয়েছিলেন, তাই তোমার গুরু যেমন করেছিলেন তুমিও সেরকমই করো। তারপর উপমন্যু জানায় অশ্বিনী কুমার দ্বয়কে যে আমি গুরুকে নিবেদন না করেই পিষ্টক খেতে পারবো না। তারপর অশ্বিনী কুমার দ্বয় বলেন যে তোমার এই গুরু ভক্তিতে আমরা প্রসন্ন হয়েছি। তোমার গুরুর লোহার মতো কালো দাঁত হবে আর তোমার দাঁত হবে সোনার। তুমি দৃষ্টিশক্তি সম্পন্ন হবে এবং মঙ্গল লাভ করবে। এই বলার পর উপমন্যু অশ্বিনী কুমার দ্বয়ের কৃপায় চক্ষু লাভ করে গুরুর কাছে যান এবং গুরুকে তাকে অভিবাদন জানিয়ে সকল বৃত্তান্ত নিবেদন করেন। এই সব কিছু শোনার পর গুরু প্রসন্ন হয়ে তাকে বলেন, অশ্বিনী কুমার দ্বয় যখন বলেছেন তখন নিশ্চয়ই তুমি মঙ্গল লাভ করবে, তোমার স্মৃতিপথে থাকবে। তো এই ছিল তোমাদের উপমন্যু কথা গল্পটির বিষয়বস্তু। সম্পূর্ণ গল্পটাই আমি তোমাদের বলে দিলাম। কোনো জায়গায় বুঝতে যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে অবশ্যই বলবে। এবং তোমাদের পাঠ্যাংশগত অন্যান্য যে কবিতা এবং গল্প দৃশ্যকাব্য যা আছে তার সংস্কৃত অনুবাদ এবং তার ব্যাখ্যা সহ যদি তোমরা পড়তে চাও তাহলে আমরা অনলাইন ব্যাচ প্রোভাইড করে থাকি। আমাদের অনলাইন ব্যাচে জয়েন হওয়ার জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো এবং আমাদের সাথে যোগাযোগ করো। এবং অলরেডি তোমাদের পাঠ্যাংশগত যে বর্ষা বর্ণনম কবিতাটি আছে এবং যে দৃশ্যকাব্য আছে কৃপণঃ কপালী তার বিষয়বস্তু সহ আলোচনা দেওয়া আছে এবং বর্ষা বর্ণনম থেকে সম্ভাব্য কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর আমি দিয়ে রেখেছি এবং এই উপমন্যু কথা থেকেও আমি সম্ভাব্য কিছু এমসিকিউ এর প্রশ্ন উত্তর আমি দিয়ে রাখবো। যদি পরবর্তী ভিডিওটা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ক্লাস 6 থেকে ক্লাস 12 অবধি আমরা অনলাইন কোচিং ক্লাস প্রোভাইড করে থাকি। স্ক্রিনে দেখো যে নাম্বারটা আছে সেই নাম্বারটায় আমাদের সাথে কন্ট্যাক্ট করো, সমস্ত ডিটেলস আমরা সেখানে জানিয়ে দেব। এবং আমাদের কমিউনিটি পোস্টটা একবার চেক করে নিও যে আমরা কি কি সাবজেক্ট পড়িয়ে থাকি এবং আমাদের অনলাইন ক্লাসে কি কি ফেসিলিটিস আছে সমস্ত কিছু আমাদের কমিউনিটি পোস্টে দেওয়া আছে। সংস্কৃত সহ আরও অন্যান্য বিষয়গুলির ওপর যদি তোমরা ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।